আসসালামু আলাইকুম। জবসিকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আমরা পরিসংখ্যান ব্যুরোর 23 তারিখে হয়ে যাওয়া চেইনম্যান যে পদের জন্য লিখিত পরীক্ষাটা হয়েছে সেটার কোশ্চেন সমাধান। আমরা এখানে মূলত মেইন যে কোশ্চেনটা ছিল সেটার ছবি এখানে দেখালাম। চলেন এবার শুরু করি আমরা এই কোশ্চেনের সমাধান পর্ব। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, সাধারণত চর্যাপদের ভাষাকে কি বলা হয়? চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা কিংবা আলো আঁধারির ভাষা, তিনটাই বলা যায়। কারণ এই ভাষাকে কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না, এজন্য চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা বা আলো আঁধারির ভাষা বলা হয়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রার্থনাকার, এটি হচ্ছে ঈশ্বরী পাটনের প্রার্থনা, আর এটা অন্নদামঙ্গল কাব্যেরই একটা উক্তি। বাংলা কাব্য সাহিত্যের আধুনিক যুগের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি যে আধুনিক যুগের সূচনা হয় 1800 সালে, তো ওই 1801 সাল থেকে মূলত মাইকেল মধুসূদন দত্তের আগেই যে বাকি যারা লেখালেখি করতো তারা মধ্যযুগের এবং যুগ সন্ধিক্ষণের মাঝে পড়ছে। মূলত মাইকেল মধুসূদনের লেখালেখি থেকে শুরু হয়েছে আধুনিক যুগের যে ধারা সেটা। নয়নচারা গল্পটি কার লেখা? সৈয়দ অলিউল্লাহর লেখা। যুক্তবর্ণ কত প্রকার এবং কি কি? যুক্তবর্ণ হচ্ছে দুই প্রকার, একটা স্বচ্ছ যুক্তবর্ণ আর একটা অস্বচ্ছ যুক্তবর্ণ। আমরা যদি এখানে খেয়াল করি যে স্বচ্ছ বানানে চয় কিংবা দন্তস্বয় বয়, এই দুইটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আমরা যদি ক্ষিয়র দিকে খেয়াল করি, ক্ষিয়র মধ্যে কে আছে? ক এবং মূর্ধন্য ষ। তো এই ক্ষিয়র মধ্যে দেখেন আমরা ক প্লাস মূর্ধন্য ষ, এই দুইটাকে কিন্তু আমরা আলাদা করে বুঝতে পারি না। তাই এই ক্ষিয়টা হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ। চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? এটি ইক প্রত্যয় যোগে গঠিত। কানে কানে যে কথা হয়, কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ? এটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ। সন্ধি বিচ্ছেদ করুন বাগদান আর তথবৈস। এখানে মূলত হচ্ছে বাগদান যে সূত্রটা হয়েছে, যদি বাগদান আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, যে যদি এই যে বর্গের প্রথম বর্ণের পরে দ আসছে, তাই প্রথম বর্ণ তৃতীয় বর্ণে অর্থাৎ গতে চলে গেছে, তাহলে বাগদানের সন্ধি বিচ্ছেদ বাগ প্লাস দান। আর তথবৈস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তথা প্লাস এবস। নিচের শব্দ জোড়ার অর্থ লিখুন। আসক্তি আর আসক্তি। আসক্তি হচ্ছে কোনো কিছুর প্রতি টান বা লিপ্সা, বাট আসক্তি শব্দের অর্থ হচ্ছে মিলন। আমরা জানি বাক্য হওয়ার জন্য যে তিনটা গুণ দরকার তার মধ্যে একটা হচ্ছে আসক্তি। আর আসক্তি বলতে বোঝায় যে বাক্যের ভিতরে যে পদের মিলন বা যে বিন্যাস, সুশৃঙ্খল বিন্যাস, সেটা হচ্ছে আসক্তি। কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কুরৈশি। এখানে কাশেম আছে, কাজেম আল কুরৈশি। সূর্যদীঘল বাড়ি, এটি আবু ইসাকের একটি উপন্যাস। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে 37টি, এর মধ্যে হচ্ছে 7টি হচ্ছে স্বরধ্বনি এবং বাকি 30টি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা তুর্কি ভাষা থেকে আগত একটি শব্দ। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এক কথায় যদি আমরা প্রকাশ করি তবে সেটা হয় অবিসংবাদী। অবিসংবাদী, যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদী। বিভীষিকা, বিভীষিকা বানানটা যদি আমরা খেয়াল করি তাহলে বয় রশ্মি, ভয় দীর্ঘি, তারপরে মূর্ধন্যস্বয় রশ্মি, কয়াকার। হ্যাঁ, আমাদের শুধুমাত্র মাঝখানেরটা দীর্ঘি, তারপরে দুইটা রশ্মি, যেমনটা হচ্ছে মুমূর্ষ বানানে মাঝখানেরটা দীর্ঘ আর আগে এবং পরে দুইটা হচ্ছে রস্যকার। মুমূর্ষ এবং বিভীষিকা মাঝখানে হচ্ছে দীর্ঘকার আর দীর্ঘিকার। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য মুভিস আর নট ওস বাই হিম। তাহলে এটা দেওয়া আছে প্যাসিভ ভয়েসে। তো প্যাসিভ ভয়েস থেকে আমরা যখন অ্যাক্টিভ করব, তা অ্যাক্টিভ করার নিয়ম কি, যে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে হিম যদি সাবজেক্ট হয় হি হবে। এখানে আমরা যদি খেয়াল করি যে আর নট অস আছে, তার মানে এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইটে, তাহলে এটা হি। আর নটের জায়গায় কী হবে? হি ডাজ নট। হ্যাঁ, ডাজ নট অস্ট, অসটা তখন অস হয়ে যাবে, কারণ প্যাসিভে ভি3 হলেও কিন্তু অ্যাক্টিভে কিন্তু ভি3 হবে না, তখন হি ডাজ নট অস মুভিস। পরেরটা, হি আক্স মি হয় আই ওয়াজ লেট।
এইখানে এই যে দাগ দেওয়া যে ক্লজটা, এই আন্ডারলাইন ক্লজটা কোন টাইপের সাবঅর্ডিনেট ক্লজ সেটা জানতে চাইছে। তো আমরা যদি হি আস্কস মি হয় আই ওয়াজ লেট, যদি কোনো ক্লজকে কি বা হট দ্বারা প্রতিস্থাপন করা যায় বা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তখন সেটা হবে নাউন ক্লজ। তাহলে সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল, হয় আই ওয়াজ লেট, কেন আমি দেরি করছি। তাহলে এই যে কি দ্বারা প্রতিস্থাপন করা যাচ্ছে, তাই এই হয় আই ওয়াজ লেট এটি হচ্ছে নাউন ক্লজ। শাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, এটা মেকিং ইট সিম্পল সেন্টেন্স। তাহলে যদি দুইটা ক্লজ অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তখন সেটাকে যখন আমরা সিম্পল করব, তাহলে প্রথম সেন্টেন্সের ভার্বের শেষে আইএনজি যোগ হবে এবং তারপর বাকি অংশ বসে যাবে। দ্বিতীয় সেন্টেন্সের পরে সাবজেক্টে এসে বাকি ভার্বগুলো বসে যাবে। তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আছে শাটিং, বাকি অংশ বসে গেল অ্যান্ডের আগ পর্যন্ত, শাটিং দ্য ডোর, তারপর সাবজেক্ট হি ওয়েন্ট আউট। পরবর্তীতে আসি আমরা, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজি অনুবাদ করতে বলছে। তাহলে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া বলতে বোঝায় ড্রিজলিং। যেহেতু সকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত কন্টিনিউয়াস আছে, তাহলে এটা যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং, সিন্স হবে নাকি ফর হবে? ফর তখন হবে যখন এক্স্যাক্টলি টাইম নির্দিষ্ট করা থাকবে, তখন ফর হবে। আর যদি এক্স্যাক্টলি নির্দিষ্ট না থাকে, সকাল থেকে, সকাল ঠিক কখন থেকে কিংবা বিকাল থেকে অথবা 5 বছর ধরে এরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে হচ্ছে সিন্স হবে। তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, ইট ইজ হাই টাইম উই ড্যাশ স্মোকিং। তো ইট ইজ হাই টাইম, এই ইট ইজ হাই টাইমের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে, তাই গিভ আপ না হয়ে কী হবে, গেভ আপ। এরপরে অ্যাজ সুন অ্যাজ আই স হি স মি হি ফিল্ড অ্যাওয়ে, অ্যাজ সুন অ্যাজের পরে যে ক্লজ দুইটা হবে সে দুইটাও পাস্ট ক্লজ হবে, এই জন্য এখানে স এবং ফ্লিড অ্যাওয়ে হবে। ফাইন্ড ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউ মাস্ট অ্যাডহেয়ার ইয়োর প্রিন্সিপাল। অ্যাডহেয়ারের পরে সবসময় টু বসে, অ্যাডহেয়ার টু। দ্য ম্যান ডাইড ফ্রম ওভারওয়ার্ক অথবা অফ ওভারওয়ার্ক, এখানে ফ্রম দেওয়াটাই অ্যাপ্রোপ্রিয়েট। যদি কিছুর কারণে মারা যায় বা কোনো যেমন রোগ হতে অথবা অতিরিক্ত খাবার ফলে অথবা হচ্ছে অতিরিক্ত কাজের দ্বারা যদি মারা যায়, তখন সেই সময় ফ্রমটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে দ্য ম্যান ডাইড ফ্রম ওভারওয়ার্ক। আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, দ্য সান ওয়েন্ট ডাউন। ওয়েন্ট ডাউন বলতে কি অস্ত যাওয়া, তাহলে নিচের দিকে যাওয়া, তাহলে এই ডাউনটা এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা অ্যাডভার্ব। দ্য পোস্ট মাস্ট বি মেন্ডেড ইমিডিয়েটলি, এই যে মেন্ডেড মাস্ট বি হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা মোডাল ভার্ব, আর এই মেন্ডেড হচ্ছে মেইন ভার্ব। তাহলে এখানে মেন্ডেডটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, waiter is sultan, sultana. Filling the gap with appropriate article, he pulled the girl by the car. He is the heir of the property. Heir বলতে কি উত্তরাধিকারী, হ্যাঁ, তাহলে সে একেবারে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে সে এই সম্পদের উত্তরাধিকারী। এখন আমরা অঙ্কের পাঠে চলে আসি। আমাদের এখানে অঙ্কটা একটু খেয়াল করি যে আমাদের বলা আছে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে 7, 8 এবং 9। আমরা যদি পরিসীমা বের করি, তাহলে পরিসীমা কি হয়, এই 2s = 24, 7, 8, 9 এর যোগফল 24। তাহলে আমাদের 3টা বাহু যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো বাহু ক্ষেত্রফল বের করি, যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি সেটা √s × s - a s - b s - c। এখানে আমাদের যেহেতু 2s হচ্ছে পরিসীমা, তাহলে s হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধেক করে নেব আমরা, 2 ভাগ করলে হয় 24। এখন আমাদের এই সূত্রে জাস্ট s × s - a s - b s - c মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে মান চলে আসবে। এরপরে আমরা দেখি যে একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:7:5 হলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের অনুপাতের অঙ্ক থেকে আমরা কি জানি, পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। পরিসীমা কি, 3 বাহুর যোগফল।
তাহলে আমাদের এখানে টোটাল অনুপাতের যোগফল কত আছে 15, কত আছে 15। আর আমাদের টোটাল 3 বাহুর যোগফল আছে কত 45। তাহলে প্রথম বাহু কত হবে 3 গুণ 45, কাটাকাটি করলে 3 3 15 45, তাহলে 3 3 9, এটা প্রথম বাহু গেছে। এরপরে আসি আমরা আমাদের দ্বিতীয় বাহু। দ্বিতীয় বাহুর জন্য আমাদের কত আছে, দ্বিতীয় বাহুর জন্য আমাদের আছে হচ্ছে 5। তাহলে 5 এখানে যাবে, এখানে 3 15 45, 5 3 5 15, দ্বিতীয় বাহু হবে 15। এরপরে তৃতীয় বাহু আছে 7, তাহলে এটা কাটাকাটি করলে 3 3 7 21, তাহলে আমাদের বাহু 3টা পাচ্ছি কত কত 9 15 আর 21। দেখেন তো যোগ করে আমাদের 45 আসে কিনা। যদি 45 আসে তাহলে আমাদের উত্তর ঠিক আছে। হ্যাঁ, এটা যোগ ফলে 45। এরপরে আমাদের দ্বিতীয় যে অঙ্কটা ছিল, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7, গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে অনুপাত মানে কি, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে অবশ্যই দুইটাকে ভাগ করা হয়েছে, আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা x। তাহলে প্রথম সংখ্যাটা হবে 5x আর দ্বিতীয় সংখ্যাটা হবে 7x। তাহলে দেখুন তো আমরা 5x আর 7x এর গসাগু কত x, তাহলে লসাগু কত হওয়ার কথা, লসাগু হওয়ার কথা, লসাগু হচ্ছে জোড় মানে যেগুলো মিল আর অমিল সব মিলাই আছে। তাহলে আমাদের 5 গুণ 7 গুণ x, এটা হবে আমাদের লসাগু। তাহলে আমাদের x এর মান কত দেওয়া আছে, আমাদের x এর মান বলা আছে হচ্ছে 4। তাহলে এই তিনটা যদি আমরা গুণ করি, 4 5 করি আর 7 করি 140, তাহলে আমাদের লসাগু হবে 140। এরপরে আমাদের একটা বীজগণিতের অঙ্ক দেওয়া ছিল, এখানে একটা অনুপাত দেওয়া আছে যে a/b = b/c হলে a² b² c² ইন্টু 1/aq 1/bq প্লাস 1/cq = aq bq cq b² প্লাস c²। তা আমাদের যে অনুপাতটা দেওয়া আছে a/b/c, এই দুইটাকে আমরা কোনাকুনি গুণ করলে পাই কি b² = ac। এখন আমাদের বাম পক্ষটা আমরা এখানে লিখে নিলাম। বাম পক্ষটা লিখে নেওয়ার পরে যেটা করছি যে এটা সবগুলোর সঙ্গে উপরে গুণ করে দিছি, দেওয়ার পরে আমরা মানগুলো বসাবো। তার আগে আমরা যে কাজটা করবো, একটু কেটে ছোট করে নিই। দেখেন তো a² আর a কাটলে নিচে একটা a থাকে, উপরে থাকে b² c। একইভাবে পরবর্তীতে b কাটলে এখানে উপরে থাকে a² c² b। একইভাবে এখানে কাটলে থাকে a² b² c। এখন আমরা প্রথমেই মান পেয়েছি b² = ac আর ac² এখানে আছে ac², তাহলে এই দুইটা আলাদা করে একবারে নিয়ে স্কোয়ার দিলাম, এই b² এর মান ac বসানো হলো। পরবর্তীতে দেখেন এখানে আমাদের a কেটে যায়, থাকে cq, এখানে b² ac এর মান b² এর হোল স্কোয়ার করলে b4/b aq/c, আর কিন্তু এই cc কেটে যাবে, থাকবে শুধু aq। এটা কাটাকাটি করলে উপরে থাকে শুধু একটা bq, তাহলে আমাদের ডান সাইড প্রমাণিত হলো। এখন আমাদের লাস্ট যে কোশ্চেনটা ছিল এই প্রশ্নে, সেটা ছিল 9x² - 30xy প্লাস 25y² এর উৎপাদকে বিশ্লেষণ। আমরা যদি 9x² কে লিখতে পারি 3x² কেমনে, 3 3 9 আর x² করলে x², তাই আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। একইভাবে এপাশে ভাঙালাম আমরা 5y²। এখন আমরা সূত্র বসানোর জন্য এই মাইনাস রেখে 2 × 3x × 5y, দেখেন তো আমাদের উপরের সব লাইন মেনটেন করতেছে কিনা, মিলে যাচ্ছে। আবার আমরা যদি খেয়াল করি এটা কিসের সূত্র পরে, a² - 2ab + b², অর্থাৎ হচ্ছে a - b হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে 3x এবং b হচ্ছে 5y। যেহেতু স্কোয়ার আছে তাই আমরা ভেঙে দুইবার লিখতে পারলাম। তো এই আমাদের চেইনম্যানের যে পরীক্ষার প্রশ্নপত্র ছিল, সেটা পরবর্তী ধাপে এসে আমরা অফিস সহায়কের প্রশ্ন সমাধান করব। পরবর্তী ধাপ দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।